সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ জাতীয় টেলিভিশন বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা 2024-এর প্রি সেমিফাইনাল পর্বের আজকের অনুষ্ঠানের শুরুতেই 24-এর গণ অভ্যুত্থানে নিহত শহীদদের বেদিহি আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। আশা রাখি বিতর্ক চর্চার মধ্য দিয়ে বিম্বিত হবে সত্যের সন্ধান এবং প্রতিফলিত হবে জ্ঞানের বিস্তার। যে বিষয়টি নিয়ে আজ দুটো দলের মধ্যে বিতর্ক অনুষ্ঠিত হচ্ছে তা হলো মেগা প্রকল্পের চেয়ে ক্ষুদ্র প্রকল্পে বিনিয়োগ দারিদ্র্য বিমোচনে অধিক কার্যকর। বিষয়ের পক্ষে বলবে শহীদ আব্দুল হামিদ হল, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বিষয়ের বিপক্ষে বলবে স্যার এ.এফ. রহমান হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রিয় দর্শক, আমরা পরিচয় করিয়ে দিচ্ছি আজকের বিতার্কিকদের সাথে। পক্ষ দল শহীদ আব্দুল হামিদ হল, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা হলেন নাজমুস সাকিব, আবিদ মাহমুদ ও তাদের দলনেতা ফাহিম মুনতাসির রহমান। বিপক্ষ দল স্যার এ.এফ. রহমান হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা হলেন মোহাম্মদ সৈয়দুর রহমান, রায়হান উদ্দিন ও তাদের দলনেতা মবিন মজুমদার। আজকের বিতর্ক প্রতিযোগিতায় বিচার কার্য পরিচালনা করবেন জাফর সাদিক, সাবেক বিতার্কিক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ডেপুটি কোঅর্ডিনেটর টিআইবি; সাদিক হাসান শুভ, সাবেক বিতার্কিক, ঢাকা বিশ্ববিদ্যালয়, সহকারী অধ্যাপক, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়; আবুল বাশার নাহিদ, সাবেক বিতার্কিক, ঢাকা বিশ্ববিদ্যালয়, সহকারী অধ্যাপক, খুলনা বিশ্ববিদ্যালয়। সম্মানিত বিচারকবৃন্দ যে বিষয়গুলোর উপর নম্বর প্রদান করবেন তা হলো উপস্থাপনা 5, ভাষার ব্যবহার ও উচ্চারণ 5, তত্ত্ব ও তথ্য পরিবেশনা 10, যুক্তির প্রয়োগ ও খণ্ডন 5। প্রিয় দর্শক, সবশেষে আমরা পরিচিত হব আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতির সাথে, যিনি সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করবেন এবং ফলাফল প্রদান করবেন। আমাদের মাঝে সভাপতি হিসেবে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর গোলাম রব্বানী, ইতিহাস বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এবারে সম্মানিত সভাপতিকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমাদের মাঝে সভাপতি হিসেবে উপস্থিত হয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ গোলাম রব্বানী, ইতিহাস বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বিতর্ক অনুষ্ঠানটি শুরু করার পূর্বে আসুন সংক্ষেপে আজকের বিতর্ক প্রতিযোগিতার নিয়মগুলো জেনে নেই। প্রত্যেক বিতার্কিক তার বক্তব্য উপস্থাপনের জন্য মোট 5 মিনিট সময় পাবেন। এক্ষেত্রে 4 মিনিটে একটি সতর্কতা সংকেত এবং 5 মিনিটে চূড়ান্ত সংকেত দেওয়া হবে। এছাড়া প্রত্যেক দল থেকে দলনেতা যুক্তিখণ্ডনের জন্য অতিরিক্ত 3 মিনিট সময় পাবেন। এক্ষেত্রে 2.5 মিনিটে সতর্কতা সংকেত এবং 3 মিনিটে চূড়ান্ত সংকেত দেওয়া হবে। আশা করি বিতার্কিকগণ তাদের প্রাঞ্জল উপস্থাপনা এবং ক্ষুরধার যুক্তির মধ্য দিয়ে আজকের বিতর্ক অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তুলবেন। আমি এবারে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতিকে বিতর্ক অনুষ্ঠানটি শুরু করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সভাপতি। বাংলাদেশ টেলিভিশনের ঐতিহ্যবাহী অনুষ্ঠান জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা 2024-এর আজকের আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতার বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে মেগা প্রকল্পের চেয়ে ক্ষুদ্র প্রকল্পে বিনিয়োগ দারিদ্র্য বিমোচনে অধিক কার্যকর। আমি শুরুতেই পক্ষদলের প্রথম বক্তা বিতার্কিক নাজমুস সাকিবকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় সভাপতি, সুদীর্ঘ দালান কোঠার নিচে এক নগ্ন শিশু দারিদ্র্যের বেড়িশিকল পরে উন্নয়নের মহাকাব্যে নিজের চরিত্রকে ম্লান করে দেখে। সর্বহারা কৃষক মেট্রো রেলের চাকচিক্যে বিস্মিত হতে পারে না, কেননা দুমুঠো অন্ন জোগানোই তার জন্য সবচেয়ে বড় চিন্তার বিষয়। 4,17,00,000 চরম দারিদ্র্যে বসবাসরত মানুষের দীর্ঘশ্বাস কাঁধে নিয়ে বাংলাদেশ প্রেক্ষাপটে আজকের বিতর্কের বিষয় মেগা প্রকল্পের চেয়ে ক্ষুদ্র প্রকল্পে বিনিয়োগ দারিদ্র্য বিমোচনে অধিক কার্যকর পক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতিকে অসংখ্য ধন্যবাদ আমাকে কিছু বলার সুযোগ প্রদানের জন্য। বিতর্কের বিষয়ের যে প্রপঞ্চগুলো আজকে সংজ্ঞায়নের দাবি রাখে সেগুলো হচ্ছে মেগা প্রকল্প, ক্ষুদ্র প্রকল্প, বিনিয়োগ এবং দারিদ্র্য বিমোচন। মেগা প্রকল্প কি? দীর্ঘমেয়াদী ও বৃহৎ অঞ্চলকে মাথায় রেখে অত্যাধিক বাজেটের অর্থনৈতিক ঝুঁকি নিয়ে যে অবকাঠামোগত উন্নয়ন করা হয় তাই মেগা প্রকল্প।
বাংলাদেশের ইতিহাসে যে সকল লোক দেখানো মেগা প্রকল্পের ব্যাপ্তি ঘটে এসেছে তাতে সাময়িক সময়ের জন্য কর্মসংস্থানের যোগান দিলেও বিভিন্ন দেশ কর্তৃক বৈদেশিক ঋণ এবং নির্ভরতার দরুন এ সকল মেগা প্রকল্প সরকারি আমলাদের দুর্নীতির আতুরঘর ব্যতীত জনজীবনে দারিদ্র্য বিমোচনে কোনো ভূমিকাই রাখেনি। ক্ষুদ্র প্রকল্প হচ্ছে স্থানীয় পরিবেশ ও মানুষের কর্মদক্ষতাকে মাথায় রেখে নির্দিষ্ট সময়ব্যাপী পরিচালিত যে সকল প্রকল্প সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম, কর্মসংস্থানের স্থায়ী সমাধান, পথশিশুদের শিক্ষা ও আবাসন, গ্রামীণ নারীদের আত্মনির্ভরশীল করার মতো বিষয়কে সামনে রেখে নেওয়া হয়, তাই হচ্ছে ক্ষুদ্র প্রকল্প। উল্লেখ্য যে ক্ষুদ্র প্রকল্পের বেশিরভাগ বিনিয়োগই সরকারিভাবে হয় এবং বেসরকারি বিনিয়োগ হলেও মেগা প্রকল্পের মতো সেগুলো কোনো দেশ কর্তৃক বৈদেশিক ঋণ নয়, বরঞ্চ বিভিন্ন আর্থসামাজিক উন্নয়ন সংস্থা যেমন ইউএনডিপি, ওয়ার্ল্ড ব্যাংক, জাইকা প্রভৃতি দ্বারা অর্থায়নকৃত হয়ে থাকে। এবার আসি বিনিয়োগে। বিনিয়োগ হতে পারে সরকারি, বেসরকারি সংস্থা কিংবা ভিন্ন দেশ কর্তৃক ঋণ সুবিধা নিয়ে। দারিদ্র্য বিমোচন হচ্ছে বাংলাদেশের কৃষক, স্থানীয় কারিগর, পথশিশু, গ্রামীণ নারী, সর্বহারা মানুষদের স্থায়ী অর্থনৈতিক সমাধান, স্বাবলম্বীকরণ এবং মৌলিক অধিকার নিশ্চিতকরণের নিমিত্তেই আমাদের আজকের বিতর্ক। সর্বোপরি আমি এবং আমার দল মনে করি বিসিক, চামড়া শিল্প নগরী, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন, এসএমই ফাউন্ডেশন, পল্লী উন্নয়ন বোর্ড, গ্রামীণ ব্যাংক, আশ্রয় প্রকল্প, এসএসডি প্রকল্প সমূহ কর্তৃক যে গ্রামীণ এবং প্রান্তিক পর্যায়ে কৃষকদের পাশে দাঁড়ানো, প্রসূতি নারীর মৃত্যুহার কমানো, দরিদ্র শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ প্রভৃতি প্রকল্পে যে বিনিয়োগ হচ্ছে সেটি তথাকথিত উন্নয়নের নামে সেতু তৈরি, কর্ণফুলী টানেল, স্যাটেলাইটের নামে বঙ্গবন্ধুকে আকাশে প্রেরণ এবং জাহাজ না থাকলেও বন্দর নির্মাণ ইত্যাদি প্রকল্পে বিনিয়োগের চেয়ে অধিক গুণে কার্যকর দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে। মাননীয় সভাপতি, আজকে আমরা স্পষ্টত প্রধান চারটি ভিত্তির সাপেক্ষে প্রমাণ করে যাব কেন ক্ষুদ্র প্রকল্পে বিনিয়োগ দারিদ্র্য বিমোচনে অধিক কার্যকর। প্রথমত, বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবকাঠামো বা আর্থসামাজিক প্রেক্ষাপট মেগা প্রকল্প নয় বরং ক্ষুদ্র প্রকল্পের জন্য বেশি উপযোগী। দ্বিতীয়ত, মেগা প্রকল্পসমূহ তথাকথিত লোক দেখানো উন্নয়ন করলেও দেশের অর্থনৈতিক মেরুদণ্ডকে ভেঙে দেয়। তৃতীয়ত, ক্ষুদ্র প্রকল্প দেশের প্রান্তিক পর্যায় থেকে বেকারত্ব দূর করে। চতুর্থত, মেগা প্রকল্পে অত্যাধিক বিনিয়োগের ফলস্বরূপ অনেক ক্ষুদ্র সামাজিক উন্নয়ন প্রকল্প বাজেটের অভাবে বন্ধ হয়ে গেছে। মাননীয় সভাপতি, আসুন আজকে আমরা কেন বলছি বর্তমান বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে মেগা প্রকল্প দারিদ্র্য বিমোচন করতে কার্যকর নয়। প্রেক্ষাপটটা কেমন? আজকে বাংলাদেশে উচ্চমাত্রার বৈদেশিক ঋণ রয়েছে, মুদ্রাস্ফীতি রয়েছে, অস্থিতিশীল বাজার এবং রিজার্ভ সংকট রয়েছে। এই অবস্থায় আপনি অনেক বাজেটের যখন মেগা প্রকল্প নিতে যাবেন তখন এই অবস্থাগুলো আরও খারাপ অবস্থার দিকে যাবে, যেটি কখনোই দারিদ্র্য বিমোচন করতে পারবে না, চোখে শুধু ধাঁধা লাগাতে পারবে। সেজন্য আমরা বলছি ক্ষুদ্র প্রকল্পই দারিদ্র্য বিমোচনে কার্যকর। মাননীয় সভাপতি, আসলে আজকে আমরা কেন মেগা প্রকল্পকে দারিদ্র্য বিমোচনে কার্যকর বলে মনে করছি না, চলুন পর্যালোচনা করে দেখি বাংলাদেশের সর্ববৃহৎ মেগা প্রকল্প নিয়ে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যার নির্মাণ ব্যয় 1,55,000 কোটি টাকা। মানে সভাপতি, এই অর্থের 90% রাশিয়া থেকে ঋণ নেওয়া হয়েছে। ফলশ্রুতিতে তাদের 12,000 শ্রমিককে আমরা আবাসন এবং কর্মসংস্থান দেওয়া হচ্ছে, যেটা বাংলাদেশি শ্রমিকদের চেয়ে 10 গুণ বেশি বেতনে, এবং সেই সাথে অধিক মূল্যে রাশিয়া থেকে আমরা যন্ত্রাংশ এবং অন্যান্য জিনিসপত্র ক্রয় করতে হচ্ছে। এবার বলুন, দরিদ্ররা কী উপকৃত হচ্ছে এই প্রকল্প থেকে? কিছু মানুষ সাময়িক কর্মসংস্থান পাচ্ছে, যেটা 2025 সালে এসে অন্তত 20,000 বেকার শ্রমিক বাংলাদেশকে উপহার দিবে। মাননীয় সভাপতি, এই প্রকল্প আমাদের ঋণের বোঝা বাড়াচ্ছে। বিদেশের পকেট ভরলেও আমার দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে এটা শুভঙ্করের ফাঁকি ছাড়া কিছুই নয়। সেজন্য বলছি মেগা প্রকল্প দারিদ্র্য বিমোচনে কার্যকর নয়। মাননীয় সভাপতি, এবার আসি ক্ষুদ্র প্রকল্প কীভাবে দারিদ্র্য বিমোচনে সক্ষম। আমরা বিসিক প্রকল্পের দিকে তাকাই, যেটির আওতাধীন প্রায় 76টি শিল্পনগরী এখন পর্যন্ত গড়ে তোলা হয়েছে। 6,000-এর মতো শিল্প প্রতিষ্ঠানে কর্মসংস্থান যুগিয়েছে 8.5 লাখ মতো শ্রমিকের। হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ লাগেনি। একটি প্রকল্প থেকে যে আয় এসেছে সেটা দিয়ে আরেকটি প্রকল্প হয়েছে। প্রান্তিক পর্যায়ে সরাসরি কর্মসংস্থান সৃষ্টি করে স্থায়ীভাবে দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখছে। সেজন্য আমরা বলছি মেগা প্রকল্প নয় বরং ক্ষুদ্র প্রকল্পই দারিদ্র্য বিমোচনে অধিক কার্যকর। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে আমি বক্তব্য উপস্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি বিপক্ষ দলের বিতার্কিক মোহাম্মদ সৈয়দুর রহমানকে। অসংখ্য ধন্যবাদ মাননীয় সভাপতি। আজকে পক্ষদল ধরেই নিয়েছে মেগা প্রকল্প মানেই একটি নেতিবাচক দিক। আজকে তাদের ক্ষুদ্র প্রকল্পই একমাত্র বাহন, অথচ তাদের এই ক্ষুদ্র প্রকল্প নামই আছে, হচ্ছে না প্রকৃতভাবে দারিদ্র্য বিমোচন। কিভাবে হচ্ছে না দেখুন, তারা 76টি প্রকল্পের কথা বলে গিয়েছে। 76টি প্রকল্পের মালামাল নিয়ে আপনি উঠবেন কোথায়? আপনার যখন পদ্মার ওপারে যদি এগুলো থাকে, আমরা তো ধরে নিতে পারি এগুলো মাসের পর মাস ওখানে পচে নষ্ট হতো ট্রাকের মধ্যে, ওই মালামাল আসতেই পারতো না। গ্রামের ওই দরিদ্র কৃষকটির কথা বলেছেন যার দুমুঠো অন্ন হলেই চলবে। আপনি ভোলার মনপুরার
ওই মানুষটির কথা বলেননি যে মিডিয়ার সামনে আর্তনাদ করেছে, আপনি আমাকে ধানের বীজ দিয়েন না, আপনি আমাকে ধানের সার দিয়েন না, আপনি আমাকে একটি মেগা প্রকল্পের মাধ্যমে আমাকে একটি বাঁধ করে দেন যেটি আমার জমিকে রক্ষা করবে, সেটি আপনি শুনলেন না। ফলাফলস্বরূপ কি হলো? ফলাফলস্বরূপ ঘূর্ণিঝড় রেমালে সেই পুরো জমিটি লবণাক্ত হয়ে গেল। ফলাফলস্বরূপ কি হলো? আপনি করলেন না তার কি, নদীতে আপনি তার পর্যাপ্ত খনন প্রকল্প করলেন না। সেটি না করার কারণে আজকে মনপুরাতে জমিতে ধান নেই, নদীতে মাছ নেই। ওই মানুষগুলোর দারিদ্র্য বিমোচন আপনি কোন ক্ষুদ্র প্রকল্পের দ্বারা করতে পারেন সেটি একটু বলে যাবেন। দুর্নীতির কথা বলেছেন, আমরা বিশ্বাস করি দেখুন ক্ষুদ্র প্রকল্পের দুর্নীতিগুলো ক্ষুদ্র ক্ষুদ্র, কিন্তু যত দোষ মেগা প্রকল্প ঘোষ টাইপের। যেমন অতি দরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচি 38টি প্রকল্পে কাজ না করেই কোটি কোটি টাকা লুটপাটের প্রমাণ পেয়েছে টিআইবি। পার্বত্য চট্টগ্রামের 57টি ক্ষুদ্র প্রকল্পে কোনো ধরনের কাজ না করে 278 কোটি টাকা লুটপাট করা হয়েছে। 800 কোটি টাকার 15টি উন্নয়ন প্রকল্পে ব্যাপক দুর্নীতির প্রমাণের দিয়েছে টিআইবি। নারায়ণগঞ্জে জলবদ্ধতা নিয়ে 149 কোটি টাকার প্রকল্পে 59 কোটি টাকা তাদের প্রকল্প কর্মকর্তাদের থাকার জন্য ঘর নির্মাণ করতে ব্যয় করা হয়েছে। পল্লী ও সমবায় বিভাগের দারিদ্র্য বিমোচন প্রকল্পে মোবাইল ক্রয়ে 8 লাখ টাকা ব্যয় করা হয়েছে। তারপর দেখুন আজকে মেগা প্রকল্পগুলো তাদের কিভাবে সাহায্য করছে। আজকে দেখুন সময়ের সাথে সাথে দারিদ্র্য বিমোচন এখন আর দুবেলা দুমুঠো অন্ন জোগাড়ের মধ্যে নেই। আজ আপনি দারিদ্র্য বিমোচন একটি বহুমাত্রিক ধারণায় পরিণত হয়েছে, যেখানে আপনার থাকতে হবে কর্মসংস্থানের সুযোগ, শিক্ষার উন্নয়ন, পুষ্টি চাহিদা পূরণ, স্বাস্থ্যসেবা এবং সামাজিক বৈষম্য হ্রাস। বাংলাদেশে আজ যমুনা সেতু থেকে শুরু করে পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র, পায়রা গভীর সমুদ্র বন্দর সহ বিভিন্ন প্রকল্প নির্মাণ হয়েছে। তিনি বলেছেন জাহাজ নাই কিন্তু বন্দর নির্মাণ হয়েছে। বন্দর নির্মাণের পর একটু খোঁজ নিয়ে দেখবেন সেই জায়গার পরিস্থিতি পুরোপুরি বদলে গিয়েছে। পদ্মা সেতু হওয়ার পর পায়রা এবং মোংলা সমুদ্র বন্দরে অর্থনৈতিক প্রবৃদ্ধি বেড়েছে কয়েক গুণ। এই সমস্ত তথ্যগুলো তারা এখানে প্রদান করেনি। একই সময় সরকার ও এনজিও সংস্থার অধীনে বেশ কিছু ক্ষুদ্র প্রকল্প নির্মাণ হয়েছে। তবে প্রশ্ন যখন এই বহুমাত্রিক দারিদ্র্য বিমোচনের, যেটি একটি দীর্ঘস্থায়ী এবং টেকসই সমাধান, তারাই বলে গেলেন সেই জায়গায় কোনটি অধিক কার্যকর। 4টি পয়েন্টের মাধ্যমে দেখাবো। প্রথমত দারিদ্র্য বিমোচনে মেগা প্রকল্পের বহুমুখী প্রভাব। দ্বিতীয়ত মেগা প্রকল্পের বিস্তৃত অঞ্চলব্যাপী সুফল এবং সুনিশ্চয়তা। তৃতীয়ত বিনিয়োগ বনাম সাহায্য বাস্তবতা। চতুর্থত ক্ষুদ্র প্রকল্পগুলো আপনি যদি সঠিকভাবে তৈরি করতে চান তাহলেও কেন মেগা প্রকল্প প্রয়োজন সেটি। প্রথমত মেগা প্রকল্প যখন তৈরি হয় তখন ওইখানে শুধু কর্মসংস্থান সৃষ্টি হয় না, আশেপাশের অঞ্চলটির শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সকল কিছু চেঞ্জ হয়ে যায়। যেমন আপনি যখন কিনা যমুনা সেতু তৈরি করলেন, কি ঘটলো? যমুনা সেতু তৈরির আগে সেখানে আরএফএল 1981 সালে মাত্র একটি কারখানা স্থাপন করে। তারপর দীর্ঘ 18 বছর আর কোনো কারখানা নির্মাণ হয়নি। কেন নির্মাণ হয়নি? কারণ সেইখানে তখন যোগাযোগ ব্যবস্থা ছিল না, সেইখানে যোগান ব্যবস্থা ছিল না। যখন 1998 সালে এই সেতুটি তৈরি হলো, তারপর মাত্র 3 বছরের মধ্যে তারা 5টি কারখানা সেখানে স্থাপন করে এবং বর্তমানে সেখানে স্থানীয় 30,000 মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে। আজকে মেগা প্রকল্পের সুদূর প্রসারী প্রভাব দেখুন। সৌদি আরবে তৈরি হচ্ছে ভিশন 2030। সেই ভিশন 2030কে কেন্দ্র করে বাংলাদেশ থেকে 1,03,000 শ্রমিক বিশেষভাবে সেই দেশে গিয়েছে এবং বাংলাদেশ সরকার তাদের প্রশিক্ষিত করে পাঠিয়েছে। 1,03,000 শ্রমিক মানে 1,03,000 পরিবার। এইটা হচ্ছে দারিদ্র্য বিমোচনের উদাহরণ। তার বিপক্ষে তারা যেটি বলে যাচ্ছে সেটি শর্ট টার্মে ওই দুবেলা দুমুঠো ভাতই দিতে পারবে, কিন্তু লং টার্মে তাদেরকে কোনো সুফলতা দিতে পারবে না। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ একটি মেগা প্রকল্প। বিশ্বব্যাংক বলছে 2021 সালে বিশ্বব্যাংক বলছে এটি 30 মিলিয়ন মানুষকে দারিদ্র্য সীমা থেকে তুলে আনবে। আজকে সিঙ্গাপুর কিভাবে জেলেপল্লী থেকে আজকের এই অবস্থায় পরিণত হলো? প্রথমত চাঙ্গি এয়ারপোর্ট, মেরিনা বে, জুরং আইল্যান্ড নামের একটা পেট্রোকেমিক্যাল নামক একটা মেগা শিল্প, তাকে দক্ষিণ এশিয়ার শিল্পকেন্দ্রে পরিণত করে দিল। কিভাবে করেছে? কোনো ক্ষুদ্র প্রকল্পের মাধ্যমে না, বরং তারাই মেগা প্রকল্পের টাকা দিয়ে পরবর্তীতে তাদের সন্তানদের বিদেশ থেকে পড়াশোনা করে এনে নিজেদের ওই জায়গাতে এসে বসিয়েছে। আজকে আমাদের বাংলাদেশে আপনি বুয়েটে অটোমোবাইল পরে করবেন কি? আপনার দেশে তো মেগা প্রকল্পের মাধ্যমে অটোমোবাইলের শিল্পটাই আপনি গড়ে তুলতে পারেননি। সেই জায়গাতে এসে যখন সমস্যা হয় তখন আমরা বিশ্বাস করি না। আজকে দেখেন মেগা প্রকল্প তৈরির আগে এটি জিডিপিতে কত শতাংশ প্রবৃদ্ধি হবে, এটি কিভাবে দারিদ্র্য বিমোচন করবে, সবকিছু পরিকল্পনা করা হয়। অন্যদিকে আপনার ক্ষুদ্র প্রকল্প পাইলটিং এর নামে হাজার হাজার কোটি টাকা যায় শুধুমাত্র এটা হবে কি হবে না ওটা নির্ণয় করতে। ওই টাকা কিভাবে আপনার দারিদ্র্য বিমোচনে কাজে লাগান? আজকে দেখেন সেতু, আজকে যখন ময়লা ও পায়রা, যখন পদ্মা সেতু তৈরি হলো, মংলা পায়রা বন্দর না শুধু, সেখানে এখন সরকার শিল্প এবং কৃষির সমন্বয়ে একটি অর্থনৈতিক অঞ্চল তৈরি পরিকল্পনা করেছে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে আমি বক্তব্য উপস্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি পক্ষ দলের দ্বিতীয় বক্তা বিতার্কিক আবিদ মাহমুদকে। মাননীয় সভাপতি, আসলে বিপক্ষ দলের প্রথম বক্তা
যে কথাগুলো বলে গেলেন তার একটির সাথেও আমি আসলে সহমত পোষণ করছি না। প্রথম কথা, ৭৬টি প্রকল্প নেওয়া হয়নি। বিসিকের আন্ডারে বাংলাদেশের যদি সবথেকে বড় কর্মসংস্থান দেখেন, কোনো মেগা প্রকল্প দেয়নি, বরং ৭৬টি যেই প্রকল্প নেওয়া হয়েছিল বিসিক নগরীর, যেখানে ৬,০০০ প্রতিষ্ঠান কাজ করছে, সেখানে মোট ৩৭,০০০ প্রত্যেকটা কর্মসংস্থান সৃষ্টি হয়েছে প্রত্যেকটা কারখানাতে। এটা হচ্ছে বাংলাদেশের সবথেকে বড় কর্মসংস্থান, যেটা হচ্ছে বিসিক শিল্পনগরী, যেটা ক্ষুদ্র প্রকল্পের আওতায়। দ্বিতীয় কথা, তিনি বলছেন পদ্মা সেতুর কারণে অনেক উন্নয়ন হয়ে গেছে, শহরের মধ্যে কানেকশন হয়ে গেছে, তারা এখন খুব ভালো আছে। ভোলার এক কৃষক এখন খুবই খুশি বাঁধ নির্মাণের জন্য। বোঝার চেষ্টা করেন, এটা একটা দুইটা টাকা না, এটা আমার মানিব্যাগে থাকা টাকা না, এটা সাধারণ জনগণ খেটে খাওয়া মানুষের ৩৭,০০০ কোটি টাকা। এই ৩৭,০০০ কোটি টাকা দিয়ে তারা ১৫ বছরেও সেই অর্থ তুলতে পারবে না। আপনাকে যখন মেগা প্রকল্পের উন্নয়নের কথা বলতে হবে, তখন আপনাকে এইটা মাথায় রাখতে হবে, বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যে ১৫৬ লক্ষ কোটি টাকা ব্যয় করা হচ্ছে, সেটা আদৌ বাংলাদেশের মানুষের কাজে লাগবে কি লাগবে না বোঝার চেষ্টা করেন। এক পদ্মা সেতুর জন্য আমার সেতু আমার দেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে যে পদ্মা সেতু করেছেন, দেশের মাঝারি শিল্পগুলোকে নষ্ট করে দিয়েছেন। তেলের কেজির দাম কেন ৩৫ থেকে ৪০ টাকা পার লিটারে বেড়ে গেল? এর কারণ ছিল পদ্মা সেতু করতে যায় আপনার আর কোনো টাকাই নাই, তখন আপনাকে বিশ্বব্যাংক থেকে টাকা নিতে হয়েছে। যখনই ব্রিটেন উডস প্রতিষ্ঠান থেকে আপনাকে টাকা নিতে হয়েছে, তখন আপনাকে বলা লাগছে যে তেলের দাম আমাকে বাড়াইয়ে দিতে হবে। তার মানে দেখেন, একটা তেলের দাম বাড়ানোর কারণে বাংলাদেশের ওই যে অটোমোবাইল সেক্টরের কথা বলছিলেন, পুরো অটোমোবাইল সেক্টরটাই আপনি ধ্বংস করে দিয়েছেন। দ্বিতীয় কথা, তিনি এসে বলেন দুর্নীতির কথা। কত ১৫টা না ১৬টা প্রকল্পে ২৭৮ কোটি টাকা নাকি হচ্ছে আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে দুর্নীতির কারণে। এক পদ্মা সেতুতে দেখেন ২,০০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। ১,০০০ কোটি টাকা আগে আমলারা ফান্ডে রাখছে, তারপর বলছে বাকি ২,০০০ কোটি টাকা দিয়ে আমি সম্পত্তি গড়ে তুলি। বোঝার চেষ্টা করেন, ক্ষুদ্র প্রকল্পেও দুর্নীতি হয়। একটা দুর্নীতিবাজ সরকার যদি দেশের প্রধান ক্ষমতায় থাকে, তাহলে ক্ষুদ্র প্রকল্পেও হবে, মেগা প্রকল্পেও হবে। বিষয়টা হচ্ছে, আমার ক্ষুদ্র প্রকল্পে আপনি চোখ দিয়ে দেখতে পারেন আসলে কয়টা মানুষ ওখানে ঘর পাইছে, কিন্তু আপনি পদ্মা সেতুতে কয় টাকা খরচ হবে এটা কখনো আপনি সাধারণ জনগণ হিসেবে জানতেই পারেন না যে কোন খাতে কয় টাকায় হচ্ছে। এই কারণে হঠাৎ করে খবর আসে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বালিশ কিনতে যায় ৭৬,০০০ টাকা খরচ হয়ে গেছে। তার মানে ক্ষুদ্র প্রকল্পে আপনি সরাসরি যেহেতু দেখতে পারেন, মানুষ প্রশ্ন করতে পারে, সেইখানকার সংবাদ মাধ্যম সেখানে প্রশ্ন তুলতে পারে, যেটা আপনার মেগা প্রকল্পে কখনো সম্ভব হয় না। ৩ নম্বর কথা, তারা বলছে পুষ্টিকর খাদ্য দিবে, শিক্ষা দিবে, ওই এলাকার নাকি স্বাস্থ্য খাত অনেক উন্নয়ন হয়ে যাবে। একটা ইনফরমেশন শুধুমাত্র দিয়ে রাখি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি হওয়ার পরে ২০৩০ সাল থেকে ওই ৩ কিলোমিটার এরিয়ায় যার যত ধরনের কৃষকদের জমি আছে সবগুলোকে হস্তক্ষেপ করে নিয়ে নেওয়া হবে। আপনি খুব শিক্ষার উন্নয়ন ঘটাবেন, ওখানে যতগুলো বাড়িঘর আছে সবগুলোকে সরকার সেখানে হচ্ছে হস্তক্ষেপ করে নিয়ে নিবে। তাহলে আপনি সেখানে খুব শিক্ষার উন্নয়ন ঘটাইলেন। এক মেট্রো রেল করতে যায় ঢাকার মিরপুরে কতগুলো বাড়ি উচ্ছেদ করা হয়েছে, এই প্রত্যেকটার হিসাবকে আপনি রাখা হয়েছে। তাহলে এখন প্রশ্ন হতে পারে, বাংলাদেশ সরকার যদি জানে এত উন্নয়ন হবে না, তাহলে কেন তারা এই প্রকল্পগুলো নেয়? ১ নম্বর কারণ হচ্ছে ভোট ব্যাংক। পদ্মা সেতু নিয়ে যেভাবে ১ বছর ধরে প্রচারণা চালাইতে পারে, পদ্মা সেতু হচ্ছে, ক্ষুদ্র প্রকল্প নিয়ে এটা কখনো চালাইতে পারে না। ২ নম্বর কারণ, সেটা হচ্ছে যত বড় মেগা প্রকল্প, এক প্রকল্প থেকে ৬০ প্রকল্পের টাকা দুর্নীতি করে উঠানো যায়, যার কারণে বারবার এদের নজরই থাকে মেগা প্রকল্পের কথা। তারা এসে বলছে যে সৌদি আরবে ভীষণ ২০৩০, সৌদি আরবের ইকোনমি কি আর আপনার ইকোনমি কি? আপনার ইকোনমিতে একটা শিশু জন্মগ্রহণের পরে তার মা দুধ কেনার আগে চিন্তা করে ১.৫ লাখ টাকা তার মাথা পিছু ঋণ রয়েছে। একটা মানুষ ইনফ্লেশন রেটের কারণে ডলারের দাম সব থেকে বেশি বেড়ে গেল, রিজার্ভে আপনার কোনো টাকা পয়সাই নাই, এখন ২২ বিলিয়ন ডলারে রিজার্ভ পড়ে আছে। আপনি সেই জায়গায় নতুন একটা মেগা প্রকল্প তৈরি করবেন, আপনার বাজেট আসবে কোথা থেকে? তার কোনো ব্যাখ্যাই নাই। আপনি মেগা প্রকল্প করবেন, সেই মেগা প্রকল্প থেকে আপনার কোনো ইকোনমিক জোনই নাই, এক বিসিক বাদে বাংলাদেশে কোনো ইকোনমিক জোনই নাই, তাহলে আপনি কোথা থেকে টাকা তুলবেন? সেটার কোনো ফান্ডিংই নাই। সিঙ্গাপুরের উদাহরণ দেখেন, যখন ১৯৬৫ সালে তারা স্বাধীনতা পেয়েছে, ১৯৮৫ সাল পর্যন্ত ২০ বছরে একটাও মেগা প্রজেক্ট নিয়নি। তারা তাদের দেশের কারিগরি আগে শিক্ষা বৃদ্ধি করছে, শিশুদের আগে সন্তানদের যেন মৃত্যু হার কমাইছে, তাদের শিক্ষিত করার পরে ৮৫ সালের পরবর্তীতে ২০০০ সাল থেকে দেখবেন তারা অয়েল ম্যানেজমেন্ট সিস্টেমে, অটোমোবাইল সেক্টরে, ইলেকট্রনিক সেক্টরে তারা বিনিয়োগ করা শুরু করছে। শ্রীলঙ্কার অবস্থা দেখেন, মেগা প্রজেক্ট করতে যেয়ে তারা দিন শেষে খাওয়ার টাকা পাইল না। দিন শেষে তারপর যখন তাদের সরকার পতন হলো, তারা ওই বিপ্লবী সরকার থেকে কি চেষ্টা করছে, নিজের দেশের কারিগরি সুবিধাগুলো কিভাবে আদায় করা যায়, নিজের দেশের মানুষকে বাইরে কিভাবে পাঠানো যায়, পর্যটন শিল্পটাকে আবার কিভাবে রিবিল্ড করা যায়, যার মাধ্যমে তারা বাংলাদেশের মতো দেশগুলো থেকে যে ঋণ নিয়েছিল সেই ঋণগুলো এখন ফেরত দিতে পারছে। তারা বলতেছে যে ভাই মেগা প্রকল্পে অনেক উন্নয়ন হয়ে যায়।
10টা মেগা প্রকল্পের কথা বলি যেগুলো দিয়ে বিদেশ থেকে করছে, ইভেন তারা চায়নার যে রোল বেল্ট ইনিশিয়েটিভ নিয়ে বলছে সেটা মানে পুরো বিশ্বের দুর্নীতির মধ্যে অন্যতম একটা কারণ। যে মেগা প্রকল্প থেকে যে কীভাবে দুর্নীতি হয় এটা আমার পরবর্তী বক্তা আরও স্পষ্টভাবে জানিয়ে দেওয়া যাবে। ধন্যবাদ মাননীয় সভাপতি। এ পর্যায়ে বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা রায়হান উদ্দিনকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি। রায়হান উদ্দিন। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সবাইকে স্বাগত জানিয়ে আমার বিতর্ক শুরু করছি। মাননীয় সভাপতি, বিতর্ক করতে আসার আগে সর্বশেষ তথ্যটা জেনে নিলে সবচেয়ে বেশি ভালো হয়। সিঙ্গাপুর স্বাধীন হয়েছিল 1965 সালে এবং চাঙ্গি এয়ারপোর্ট নির্মাণ শুরু হয়েছিল 1975 সালে এবং সেটি উদ্বোধন হয় 1981 সালে। অর্থাৎ তারা যে বলার চেষ্টা করেছেন আগে শিশু মৃত্যুর হার কমিয়েছে, অনেকগুলো কাজ করার পরে গিয়ে তারা সেই চাঙ্গি এয়ারপোর্টটি উদ্বোধন করেছে, সম্পূর্ণ মিথ্যা তথ্য। তারা স্বাধীন হওয়ার মাত্র 6 বছরের মধ্যেই এই ক্ষুদ্র প্রকল্প না নিয়ে হাতে তারা যখন মেগা প্রকল্পগুলো হাতে নেয় তখন তারা অর্থনৈতিক উন্নয়নটি সার্বিকভাবে করতে সক্ষম হয়। দ্বিতীয়ত, তাদের বিতর্কের পুরো একটা জায়গা ছিল, সেটি হচ্ছে বিসিক শিল্পনগরী। মাননীয় সভাপতি, তাদেরকে আবারও অনুরোধ জানাই আপনারা সর্বশেষ তথ্যটা নিয়ে বিতর্ক করতে আসবেন। সর্বশেষ তথ্যটাকে 2022 সালের রিপোর্ট, 42 কোটি টাকা দামে যে শিল্প নির্মাণ করা হয়েছে বিসিক শিল্পনগরী এখন পুরোপুরি জঙ্গল। অর্থাৎ এই শিল্পনগরী থেকে আপনার যে উৎপাদন ক্ষমতা ছিল সেই উৎপাদন ক্ষমতা বিলীন হয়ে গেছে। আপনার দুর্নীতির পর দুর্নীতি হতে থাকতে থাকতে সেই জায়গা থেকে আপনি যে পরিমাণ প্রফিট আশা করেছিলেন সেই প্রফিট হচ্ছে না। অর্থাৎ তাদের বিতর্কে সবচেয়ে বড় যে জায়গাটা ছিল, আমি যদি বিসিক নগরীর মতো শিল্পনগরীর মতো ক্ষুদ্র প্রকল্পগুলোতে আমি অনেক বেশি বিনিয়োগ করি তাহলে আমার দেশের দারিদ্র্য বিমোচন হবে। প্রথম কথা হচ্ছে সেটি এখন জঙ্গলে পরিণত হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে তাদের এই পুরো বিতর্কে একবারের জন্য হলো দেখিয়ে যাওয়া উচিত ছিল কিভাবে 76 কোটি টাকা কিংবা 42 কোটি টাকা দামের বিসিক প্রকল্প দারিদ্র্য বিমোচনে সহায়তা করেছে। কত শতাংশ দারিদ্র্য বিমোচন এই জায়গা থেকে হয়েছে এর একটা স্ট্যাটিস্টিক দেওয়া উচিত ছিল, তার কোনো ধরনের স্ট্যাটিস্টিক আমরা পাই না মাননীয় সভাপতি। দ্বিতীয়ত, তারা বলার চেষ্টা করেছেন দেখেন আজকে পদ্মা সেতু থেকে মেট্রো রেল থেকে এগুলো কেন করা হয় কারণ আপনার ভোট ব্যাংক ভারী করার জন্য। আপনি একটু খেয়াল করলেই দেখতে পাবেন আজকে পদ্মা সেতু করার পরে 2 অঞ্চলের যে 22টি জেলায় সংযুক্ত হয়েছে শুধু না, এই অঞ্চলগুলোতে রীতিমতো শিল্পায়ন শুরু হয়েছে, ওই জায়গাগুলোতে নতুন নতুন গবেষণা কেন্দ্র শুরু হয়েছে। অর্থাৎ আপনার একটা দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের জন্য যে পরিমাণ প্রশিক্ষণের প্রয়োজন, গবেষণার প্রয়োজন, শিক্ষার বিস্তারের প্রয়োজন এবং প্রযুক্তিগত সক্ষমতা প্রয়োজন, সেই জিনিসগুলো নিশ্চিত করার জন্য আপনার এই পদ্মা সেতু মেগা প্রকল্পটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। আজকে স্বাধীনতার 50 বছর পরে যখন আমরা কথা বলছি তখন পদ্মা সেতু হওয়ার আগে কেন এই অঞ্চলগুলোতে শিল্প কারখানা গড়ে ওঠেনি কারণ আপনার যোগাযোগ ব্যবস্থা অনেক বেশি অস্থিতিশীল ছিল। এই জায়গায় যোগাযোগ ব্যবস্থা স্থিতিশীল না থাকার কারণে আপনি চাইলেও সেই জায়গাগুলোতে শিল্প কারখানাগুলো করতে পারেন নাই। এখন কথা হচ্ছে ওই জায়গাগুলোতে শিল্প কারখানা বিস্তার হলে আপনার দারিদ্র্য বিমোচনে কীভাবে এটা আপনার কন্ট্রিবিউট করে। প্রথমত দেখেন, আপনার যখন ওই অঞ্চলগুলোতে এই যোগাযোগ ব্যবস্থাটা স্থিতিশীল হয়, প্রথমত ওই অঞ্চলে যে সকল দরিদ্র মানুষগুলো ছিল, যে কৃষকগুলো ছিল, সেই কৃষকগুলো সহজেই ঢাকার বাজারে এসে তার পণ্যটি বিক্রি করতে পারে। অর্থাৎ তার যে কৃষিকাজ করার একটা ইনসেন্টিভ ছিল, সে তার পণ্যের ন্যায্য মজুরিটি পাবে, ন্যায্য মূল্যটি পাবে, সেটি নিশ্চিত করতে হলে আপনার এই মেগা প্রকল্পটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, লক্ষ্য করুন মাননীয় সভাপতি, এই জায়গাটাতে শুধুমাত্র আপনার কৃষককে সহযোগিতা করছে এরকম না, এই জায়গাটার ফলে আপনার যে এই যে শিক্ষা ব্যবস্থার উন্নতিটা হচ্ছে, এই যে শিল্পায়নটা হচ্ছে, এর ফলে লক্ষ লক্ষ শ্রমিক সেখানে কাজ করার সুযোগটি তৈরি হচ্ছে। অর্থাৎ আমরা আপনাকে স্পষ্ট করে দেখাচ্ছি এই মেগা প্রকল্পগুলো কিভাবে আপনার অর্থনৈতিক সার্বিক উন্নয়নে সহযোগিতা করে। তারা আপনাকে বিসিক প্রকল্প দিয়ে একটাবারের জন্য একটা স্ট্যাটিস্টিকও দেখাতে পারেন না যে ঠিক এইভাবে এত শতাংশ আমি দারিদ্র্য বিমোচন করতে সক্ষম হয়েছে মাননীয় সভাপতি। এবার আসুন, যমুনা সেতু হয়েছে কিছুদিন আগে 1998 সালে। এই যমুনা সেতু হওয়ার ফলে আমার সে উত্তরবঙ্গের যে জেলাগুলো ছিল সেই জেলাগুলোতে কি পরিমাণ দারিদ্র্য বিমোচন হয়েছে স্পষ্ট স্ট্যাটিস্টিক দিচ্ছি। প্রথমত মাননীয় সভাপতি লক্ষ্য করুন, রাজশাহী বিভাগে এই যমুনা সেতু হওয়ার আগে আপনার দারিদ্র্যের হার ছিল 62%। এর ফলে 2016 সালে যখন খানা জরিপ করা হয় সেখানে দেখা যায় এই যে যমুনা সেতু হওয়ার ফলে আপনার যে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে তার ফলে আপনার দারিদ্র্য বিমোচন হয়েছে 28%। অর্থাৎ বর্তমান সময়ে দারিদ্র্যের হার সেখানে 28%। এরপরে লক্ষ্য করুন, রংপুরে যেখানে 70 থেকে 75% আপনার দরিদ্রের হার ছিল, সেটি যমুনা সেতু হওয়ার পরবর্তীতে নেমে এসেছে 47%। অর্থাৎ তাদের কাছে আজকে যে এই যে দারিদ্র্যের হারগুলো নেমে এসেছে এগুলোর জন্য কোনোভাবেই যমুনা সেতু দায়ী না। তাদের কথা হচ্ছে বিসিক শিল্পনগরী আছে, সেই শিল্পনগরীর মাধ্যমে আমি দারিদ্র্য বিমোচন করে ফেলবো। প্রশ্ন রেখে যাচ্ছি, সর্বশেষ বক্তা হয়তো উত্তর দিয়ে যাবেন, কিভাবে, কত শতাংশ,
কি পরিমাণ হারে দারিদ্র্য বিমোচন করেছে একটি স্ট্যাটিস্টিক দিয়ে যাবেন মাননীয় সভাপতি। এরপরে লক্ষ্য করে আমরা শুরু থেকেই বলে গিয়েছি মেগা প্রকল্প শুধুমাত্র একটা প্রকল্প না, এই মেগা প্রকল্পের ফলশ্রুতিতে ওই স্পেসিফিক জায়গার মধ্যে অনেকগুলো নতুন নতুন প্রকল্প হয়। যেমন আমরা উদাহরণ হিসেবে দেখিয়েছি যে রংপুর এবং রাজশাহী অঞ্চলগুলোতে আগে আরএফএল-এর মাত্র একটি ফ্যাক্টরি ছিল, এরপরে সেখানে ফ্যাক্টরি স্থাপন করেছে এনভয়, সেখানে বেঙ্গল নিট প্রজেক্ট নামে এনভয় প্রকল্প চালু করেছে, এরপরে স্কয়ার চালু করেছে নিজস্ব শিল্প পার্ক। অর্থাৎ আপনার এই যে প্রকল্পগুলো হচ্ছে, ক্ষুদ্র ক্ষুদ্র প্রকল্পগুলো হচ্ছে, এই প্রকল্পগুলো সম্ভব হচ্ছে কিভাবে? এই প্রকল্পগুলো সম্ভব হচ্ছে আপনার এই মেগা প্রকল্পগুলো হওয়ার ফলশ্রুতিতে মাননীয় স্পিকার। এখন দেখুন, এই মেগা প্রকল্পগুলো না হওয়ার ফলে আপনি ক্ষুদ্র প্রকল্পগুলো বাস্তবায়ন করতে পারেন নাই। যদি আমরা ধরেও নিই আজকে যে ক্ষুদ্র প্রকল্পগুলোর মাধ্যমে আপনার দারিদ্র্য বিমোচন হচ্ছে, তাহলে আমাকে প্রথমে এই জিনিসটি দেখতে হয় ওই ক্ষুদ্র প্রকল্পগুলো যেন ভালোভাবে ফাংশন করতে পারে এই সুযোগটা কিসের মাধ্যমে তৈরি হয়েছে? এই সুযোগটি স্পষ্টতই তৈরি হয়েছে মেগা প্রকল্পগুলোর মাধ্যমে। অর্থাৎ আমাদের বিতর্কে আমরা আপনাকে স্ট্যাটিস্টিক দিয়েছি, আমাদের বিতর্কে আমরা আপনাকে দেখিয়েছি কিভাবে একটি মেগা প্রকল্পের মাধ্যমে অনেক বড় শিল্পাঞ্চল তৈরি হয়। আশা করি এই বিতর্কে আমরাই জিতবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে পক্ষ দলের দলনেতা ফাহিম মুনতাসির রহমানকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, আজকের এই মহান বিতর্কের মঞ্চে আমাকে আমার বক্তব্য উপস্থাপনের সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, আজকে তারা শুধুমাত্র সেই মেগা প্রকল্পগুলো নিয়ে কথা বলেছে যেই মেগা প্রকল্পগুলো আপনাকে অল্প একটু বেনিফিট দিয়েছে, বিনিময়ে আপনার থেকে হাজার হাজার কোটি টাকা লুটতরাজ করেছে। মাননীয় সভাপতি, আজকে তারা বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ে কোনো কথা বলে না, আজকে তারা কর্ণফুলী টানেল নিয়ে কোনো কথা বলে না, আজকে শুধুমাত্র তাদের পুরো বিতর্কটা দাঁড়িয়ে আছে পদ্মা সেতুর উপরে। আজকে মাননীয় সভাপতি, আমরা দারিদ্র্য বিমোচন করতে চাচ্ছি। পদ্মা সেতুতে প্রথম সমস্যা, আপনার যে অনেক বেশি পরিমাণে দুর্নীতি হয়েছে এটা আমরা সবাই জানি। যেখানে আপনি 15টা 20টা 30টা 50টা ক্ষুদ্র প্রজেক্ট নিয়ে যে টাকা দুর্নীতি করতে পারবেন না, এক পদ্মা সেতুতে আপনি তার থেকে অনেক গুণ হাজার হাজার বেশি কোটি টাকা দুর্নীতি করতে পারবেন। কেন? কারণ আপনি যখন ক্ষুদ্র প্রকল্প নিয়ে কাজ করেন, আপনার ক্ষুদ্র প্রকল্পের সময় হচ্ছে সীমিত, অল্প সময় থাকে, অল্প সময়ে আপনার দুর্নীতি করার সময় কম। কিন্তু আপনি যখন মেগা প্রকল্প নিয়ে কাজ করেন, 20 বছর 30 বছরের প্রকল্প, আপনি খুব ধীরে ধীরে চিন্তা ভাবনা করে আইনের ফাঁক ফোকর বের করে অনেক বড় ধরনের দুর্নীতি করতে পারেন, অনেক বড় সুযোগ পান। দ্বিতীয়ত মাননীয় সভাপতি, পদ্মা সেতু কিছু নির্দিষ্ট অঞ্চলের হয়তোবা আপনার কর্মসংস্থান তৈরি করেছে, কিন্তু আপনি যখন একটি দেশের দারিদ্র্য বিমোচন নিয়ে কথা বলেন, তখন শুধুমাত্র ওই দেশের দক্ষিণ অঞ্চলের কয়েকটা জেলা, 22টা জেলা, এই ধরনের কয়েকটা অঞ্চলের দারিদ্র্য বিমোচন নিয়ে কথা বললে হয় না। আপনার 64টা জেলায় কিভাবে আপনি প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে পৌঁছাতে পারছেন, আপনার বর্তমান অর্থনীতির পরিস্থিতিটা কেমন, আপনার বাংলাদেশের মধ্যে মোট জনসংখ্যার সিংহভাগ মানুষ যেখানে দারিদ্র্য সীমার নিচে বসবাস করে বা তাদের মাথায় যে ঋণের বোঝা অনেক বেশি, সেই প্রত্যেকটা মানুষকে প্রান্তিক পর্যায়ে আপনি যদি তাদের সাথে সরাসরি যুক্ত হতে না পারেন, সংযুক্ত হতে না পারেন, তাহলে কখনো আপনার দারিদ্র্য বিমোচন হয় না। তাদের সাথে আপনি সরাসরি সংযুক্ত হয়ে তাদেরকে নিয়ে কাজ করে আপনি দারিদ্র্য বিমোচন করতে পারবেন শুধুমাত্র ক্ষুদ্র প্রকল্পের মাধ্যমে। মাননীয় সভাপতি, আসেন আমি আপনাকে কয়েকটি ক্ষুদ্র প্রকল্পের উদাহরণ দেখাই, যেগুলো দিয়ে আসলে খুব পরিষ্কার হওয়া যায় যে কিভাবে এই ক্ষুদ্র প্রকল্পগুলো মানুষের আসলে প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে পৌঁছায়। পদ্মা সেতুর মতো শুধুমাত্র 2-1টা বা শহর কেন্দ্রিক কিছু মানুষের কাছে পৌঁছায় না। প্রথম কথা, আশ্রয় প্রকল্প, যা 7 লক্ষ মানুষকে গৃহহীন হতে স্বাবলম্বী করেছে। দ্বিতীয়ত, পল্লী সহায়ক ফাউন্ডেশন, PKSF। মাননীয় সভাপতি, PKSF 2টি প্রকল্প নিয়ে কাজ করে। একটি হচ্ছে এনরিচ প্রকল্প, যেটা দরিদ্রদের অর্থনৈতিক সহায়তা দেয়। দ্বিতীয়টি SEIP, যা কারিগরি দক্ষতা উন্নত করে মানুষজনকে, এবং এই মানুষজনকে তারা প্রবাসে পাঠিয়ে রেমিটেন্স নিয়ে আসে, যেই রেমিটেন্স আপনার অর্থনীতিকে এখন সচল রাখে। মাননীয় সভাপতি, তৃতীয়ত, বাংলাদেশের পল্লী উন্নয়ন বোর্ড। এই পল্লী উন্নয়ন বোর্ড আপনার দেশের কৃষি প্রকল্প নিয়ে কাজ করে, গ্রামীণ বিদ্যুৎ সেচ প্রকল্প নিয়ে কাজ করে, গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ প্রকল্প নিয়ে কাজ করে। মাননীয় সভাপতি, আমার কথা হচ্ছে যে বাংলাদেশের মতো কৃষি প্রধান একটা দেশ, আপনি একটু চিন্তা করে দেখেন, এই দেশের পাটকে বলা হতো সোনালী আঁশ, সেই দেশের পাটের চাষ হয় না, জুট মিলগুলা বন্ধ। যেই দেশের এত সুন্দর মাটি, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর আখ তৈরি হয়, সেই দেশের আপনার চিনি কলগুলা বন্ধ হয়ে পড়ে আছে। আপনি চাইলে ক্ষুদ্র প্রকল্প নিয়ে এগুলোকে সচল করতে পারেন। আপনি যখন 2024 সালে দাঁড়িয়ে থাকেন, যখন পুরো বিশ্ব আপনার পরিবেশ নিয়ে বিভিন্ন ধরনের কনসার্ন জানাচ্ছে, সেইখানে প্লাস্টিক ব্যবহার পরিবেশের জন্য অনেক বেশি হুমকির স্বরূপ হয়ে যায়, সেখানে কিন্তু পাট আপনার খুব দারুণ একটি রিপ্লেসমেন্ট হিসেবে, প্লাস্টিকের পরিবর্তক হিসেবে ব্যবহার করতে পারেন। এই ক্ষেত্রে আপনি পাটকে চাইলেই বিশ্ববাজারে বিক্রি করতে পারবেন। আপনি বাংলাদেশ, আপনি কৃষিতে অনেক বেশি এগিয়ে আছেন, এই জন্য আপনি কৃষিতে রপ্তানি করেন।
আপনি এইভাবে আগে নিজের দেশের যে আর্থসামাজিক অবস্থা, আপনার যে অর্থনৈতিক অবস্থা ঠিক করেন। মাননীয় সভাপতি তারা একটা প্রশ্নের অ্যান্সার কোনোভাবেই দিতে পারে না, সেটাই হচ্ছে যে আপনার দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর। আপনার রিজার্ভে $20 মিলিয়ন নিচের টাকা আছে, যা আপনি হচ্ছে যে আপনার বৈদেশিক ঋণও ঠিকমতো শোধ করতে পারছেন না। সেইখানে আপনি কেন হাজার হাজার কোটি টাকার মেগা প্রজেক্ট নেবেন? আপনি সেই ঋণের বোঝা কেন বাড়াবেন? আপনার মুদ্রাস্ফীতি কেন বাড়াবেন? আপনার যে জনগণের জীবনযাত্রার মান আসলে নিম্নগামী হচ্ছে সেটাকে আরও কেন কমাবেন? এই প্রশ্নগুলোর উত্তর তারা দিতে পারে না। পক্ষান্তরে আমরা যে ক্ষুদ্র প্রজেক্টগুলো নিয়ে কথা বলি, ক্ষুদ্র প্রকল্পগুলো দেখাই, এগুলা আপনাকে সেই প্রান্তিক পর্যায়ের মানুষের সাথে যেরকম কাজ করতে পারে, তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পারে। শুধু তাই না, আপনার একটা মেগা প্রজেক্টে হয়তো তাদের কথা অনুযায়ী লক্ষ লক্ষ কর্মসংস্থান তৈরি হয়। মাননীয় সভাপতি, আমি ধরে নিচ্ছি লক্ষ লক্ষ কর্মসংস্থান তৈরি হচ্ছে, কিন্তু এই কর্মসংস্থানগুলো সাময়িক। মেগা প্রজেক্ট শেষ, তাদের কাজও শেষ। হঠাৎ করে আপনার দেশে 20,000 25,000 বেকার শ্রমিক, বেকার ইঞ্জিনিয়ার দেখা যাবে। কিন্তু আপনি যদি ক্ষুদ্র প্রকল্পের মাধ্যমে আসলে উন্নয়ন করেন, তাহলে এই যে হঠাৎ করে বেকার শ্রমিক দেখা যাবে, এই ধরনের ঘটনা ঘটে না। মাননীয় সভাপতি, আজকে বাজেটের ক্রাইসিসের জন্য যেই সকল আপনার ক্ষুদ্র প্রকল্পগুলো বন্ধ হয়ে যাচ্ছে, যে বাজেটের ক্রাইসিসে শুধুমাত্র মেগা প্রজেক্টে এত বেশি টাকা ব্যয় করার জন্য হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে যশোরের পল্লী উন্নয়ন একাডেমি, খুলনার নভ থিয়েটার, গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প। মাননীয় সভাপতি, গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প এমন একটি প্রকল্প ছিল কুষ্টিয়ার ভেড়ামারাতে, যেখানে 4টি জেলা এবং 13টি উপজেলার হাজার হাজার কৃষক তাদের সেচ, সার এবং কৃষিকাজে সহায়তা পেতে পারত। শুধুমাত্র টাকার অভাবে আপনার এই প্রকল্পগুলো বন্ধ হয়ে পড়ে আছে। যেই প্রকল্পগুলো আসলে বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই দেশের কৃষির জন্য গুরুত্বপূর্ণ, এবং আপনি বিশ্বের বাজারে, বিশ্বের বুকে যদি আপনি বাংলাদেশের নামকে উজ্জ্বল করতে চান, নিজের অর্থনীতিকে টিকিয়ে রাখতে চান, তাহলে গুরুত্বপূর্ণ। পরবর্তীতে আপনি মেগা প্রকল্পে আসেন, তাহলে কোনো সমস্যা নেই। তাই বলতে চাই মাননীয় সভাপতি, আজকে জন্য আমাদের এই জিনিসটাই আসলে প্রমাণ হচ্ছে যে মেগা প্রকল্প নয়, বরঞ্চ ক্ষুদ্র প্রকল্পে বিনিয়োগই আপনার দেশের অর্থনীতিকে সচল করতে পারে, দারিদ্র্যকে বিমোচন করতে পারে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে আমি বিপক্ষ দলের দলনেতা মবিন মজুমদারকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় সভাপতি, আপনাকে অনেক ধন্যবাদ। মুজিব বর্ষের উন্নয়ন আজ সকলের জন্য গৃহায়ন, এমন কথাই বলা হয়েছিল। এমন কথা বলে 4,000 কোটি টাকা নিয়ে প্রকল্প শুরু হয়েছিল, সবার জন্য গৃহায়ন করা হবে। সেই 4,000 কোটি টাকা ঠেকেছে এক পর্যায়ে গিয়ে 11,000 কোটি টাকায়। খুব বেশি না, মাত্র 7,000 কোটি টাকা বেশি ব্যয় হয়েছে আমাদের ক্ষুদ্র উন্নয়ন প্রকল্পে, সবার জন্য গৃহায়ন করতে গিয়ে। ঠিক এমনই তারা সুন্দর ক্ষুদ্র উন্নয়ন প্রকল্পের কথা বলছেন। আগের সরকারও ঠিক এমন কথাই বলেছিল। পরবর্তীতে তারা বলে গেলেন, আমাদের তো অনেক অনেক উন্নয়ন প্রকল্পের দরকার নেই, আমাদের দরকার সাধারণ মানুষের কাছে যেন ঘর যায়, সে ঘর যেন আমি দেখতে পারি। আমরা ঘর দেখেছিলাম, মুজিব বর্ষ যখন পালিত হয়েছিল তখন আমরা ঘর দেখেছিলাম ঠিকই, তবে সেই ঘরের বালি তৈরি হয়েছিল মাটি পরিবর্তে, অর্থাৎ বালির জায়গায় ব্যবহৃত ছিল মাটি, এবং মানুষ সেই ঘরের ভিতরে গিয়ে ঘর ধসে অনেক মানুষ মারা গিয়েছিল। আর ঠিক এভাবেই ক্ষুদ্র উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। পরবর্তীতে তাদের শেষ বক্তা বলে গেলেন গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের কথা। গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প নির্মাণ করার জন্য 2700 কোটি টাকা দরকার, 2,700 কোটি টাকা। ঠিক কত টাকা হলে ক্ষুদ্র উন্নয়ন প্রকল্প হয়, আর 2700 কোটি টাকা হলে কেমন করে এটি মেগা প্রকল্প হয় না? প্রশ্ন রয়ে যাচ্ছে তাদের কাছে। এর পরবর্তীতে তারা বলে গেলেন অর্থনৈতিক উন্নয়ন তো হচ্ছে না, অর্থনৈতিক উন্নয়নের প্রকল্প দরকার। তাদেরকে জানিয়ে রাখা দরকার, বিগত সরকার 100টি অর্থনৈতিক অঞ্চল নির্মাণের প্রকল্প নিয়েছিল, তার মধ্যে সবচেয়ে বড় প্রকল্পটি হওয়ার কথা ছিল চট্টগ্রামের মিরসরাইতে। চট্টগ্রামের মিরসরাইয়ের সেই প্রকল্পের নাম ছিল বঙ্গবন্ধু অর্থনৈতিক অঞ্চল, যেটি নাম পরিবর্তন করে এখন করা হয়েছে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল। নির্মাণ ব্যয় প্রায় 3500 কোটি টাকা, 3500 কোটি। সেটি কেমন করে ক্ষুদ্র প্রকল্প হয়? প্রশ্ন রয়ে যাচ্ছে তাদের কাছে। এর পরবর্তীতে তারা বলে গেলেন আমার মিরপুরের তো বাসা চলে যাচ্ছে, মিরপুরের বাসা যদি আমার চলে যায় কেমন করে, আমার কি দরকার মেট্রো রেলের? তাদেরকে জানিয়ে রাখা দরকার মেট্রো রেলের মালিক এখনো বাংলাদেশ নয়, মেট্রো রেলের মালিক হচ্ছে জাইকা। জাইকা প্রায় 90% টাকা দিয়েছে, মাত্র 10% টাকা দিয়েছে বাংলাদেশ। মেট্রো রেলের সময়কাল প্রায় 100 বছর পর্যন্ত এই মেট্রো রেলটা আমাদেরকে সেবা দিবে। তার মধ্যে প্রথম 30 বছরে জাইকার টাকা উঠে আসবে, জাইকা লভ্যাংশ নিয়ে চলে যাবে। অর্থাৎ তারা যে বলছেন বাংলাদেশের মানুষের পকেটে টাকা দিয়ে তৈরি হচ্ছে, বাংলাদেশের মানুষ ঋণগ্রস্ত হয়ে পড়ছে, আমার রিজার্ভের টাকা চলে যাচ্ছে, একটা তথ্য সঠিক না। পরবর্তীতে যেই এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে তারা আসছেন, সেই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঠিক একইভাবে নির্মিত হয়েছে। শুধুমাত্র বাংলাদেশের পদ্মা সেতু একমাত্র প্রকল্প যেটি দুর্নীতির কথা ওঠার পর পরবর্তীতে বাংলাদেশের বিগত সরকার নিজের টাকা দিয়ে বানিয়েছিল। অর্থাৎ তারা যে বারবার বলার চেষ্টা করছেন রিজার্ভের টাকা চলে যাচ্ছে,
দেশের জনগণের টাকা চলে যাচ্ছে, প্রত্যেকটা তথ্যই টিকছে না। পরবর্তীতে তারা আরও বলার চেষ্টা করছেন, আমি ঋণের বোঝা কেন বাড়াবো, ঋণের বোঝা না বাড়িয়ে তো আমি সুন্দর করে সবার জন্য টাকার ব্যবস্থা করে দিতে পারি। তাদেরকে এই ক্ষেত্রে জানানো দরকার, তারা যেই সংস্থাটির কথা বলেছিল তারা বলেছে আমাদের যেই মেগা প্রকল্প না করে আমরা যদি হচ্ছে তাদের জন্য ক্ষুদ্র প্রকল্প করার জন্য একটি ফাউন্ডেশন তৈরি করি। তাদেরকে জানিয়ে রাখা দরকার দেশে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন PDBF এই নামের একটি ফাউন্ডেশন আছে, যেই PDBF 411 কোটি টাকা ঋণ দিয়েছিল কতজন মানুষকে, 5 লাখ গ্রাহককে। সেই 5 লাখ গ্রাহকের প্রায় 2.5 লক্ষের অধিক গ্রাহক এখন ঋণ গ্রহীতা হয়ে পলাতক। ফাউন্ডেশনের নাম আবার বলছি পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন, যার পরিচালককেই দুর্নীতির দায়ে অভিযুক্ত করা হয়েছে। তাদেরকে আরও জানানো দরকার এই যে PDBF এর কথা বলছি, সেই PDBF এর টাকাটা কে দিত? কানাডার দাতা সংস্থা সিডার নামের একটি সংস্থা এটি অর্থায়ন করে 2000 সালে যাত্রা শুরু করেছিল। সেই সিডার দুর্নীতির কারণে বাংলাদেশের পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনকে 2008 সালে টাকা বন্ধ করে দিয়েছে। আমাদের ক্ষুদ্র ঋণ প্রকল্পের এই হচ্ছে অবস্থা। আমার দ্বিতীয় বক্তা খুব সুন্দর করে বলে গিয়েছিল 42 কোটি টাকা বিনিময়ে একটি বেসিক শিল্পনগরী তৈরি করা ছিল, চুয়াডাঙ্গার বেসিক শিল্পনগরী। গত 3 বছরেও সে চুয়াডাঙ্গার বেসিক শিল্পনগরীর দরজা এখনো খোলেনি, বেসিক শিল্পনগরীতে তালা এখনো ঝুলছে। পরবর্তীতে তারা বলে গেছেন ক্ষুদ্র ঋণের কথা, তাদেরকে জানিয়ে রাখা দরকার ক্ষুদ্র ঋণের টাকা পরিশোধ করতে না পেরে বাংলাদেশে অসংখ্য মানুষ রয়েছে যারা আত্মহত্যা করেছে। সুতরাং আপনি এখানে সমাধানটা কোথায় দেখেন? সমাধানের উত্তরটা আমরা পেতে পারি মালয়েশিয়ার কাছে। মালয়েশিয়া বাংলাদেশের সমসাময়িক সময় স্বাধীন হয়েছিল, দক্ষিণ কোরিয়া স্বাধীন হয়েছিল, সিঙ্গাপুর স্বাধীন হয়েছিল। প্রত্যেকটা দেশ মেগা মেগা প্রকল্প নিয়েছে এবং মেগা মেগা প্রকল্প নিয়ে তারা উন্নতি করে দেখিয়েছে, কারণ তাদের দুর্নীতি ছিল না। তাদের দেশের দুর্নীতি, আমাদের প্রত্যেকটা ক্ষেত্রেই দুর্নীতি আছে, এটাতেও দুর্নীতি আছে, ওটাতেও দুর্নীতি আছে, কিন্তু মেগা প্রকল্প করলে অনেক দীর্ঘস্থায়ী সময় ধরে হচ্ছে আপনি সুফল পাবেন। তারা বলছে মেগা প্রকল্প করলে তো অল্প কিছুদিন ধরে আপনি শুধু নির্মাণ তৈরি করবেন, এরপর আপনার কাজ থাকবে না। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, রাশিয়া প্রথম 10 বছর রাশিয়ার শ্রমিকরা সেখানে থাকবে বা 5 বছর থাকবে, তারপর সেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালাতে আর শ্রমিক দরকার হবে না, আমার দেশের লোক সেখানে কাজ করবে। তারা বলছেন 3000 মানুষের তো জায়গা নিয়ে গেছেন, তাদেরকে জানিয়ে রাখা দরকার পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র 5 টাকার ইউরেনিয়াম দিয়ে যেই বিদ্যুৎ কেন্দ্র চলবে সেখানে 5 টাকার ইউরেনিয়ামের পরিবর্তে 26,000 টাকার কয়লা দরকার। 26,000 টাকার কয়লা ভার্সেস 5 টাকার ইউরেনিয়াম। বাকি টাকাটা বাংলার মানুষের পকেটে যাবে, বাংলার দরিদ্রের পকেটে যাবে, আর সেভাবেই উন্নত হবে। ধন্যবাদ। বিপক্ষ দলের দলনেতার এই বক্তব্যের মধ্য দিয়ে শেষ হলো আজকের বিতর্কের গঠনমূলক পর্ব। এখন যুক্তিখণ্ডন পর্ব। যুক্তিখণ্ডন পর্বে আমি প্রথমেই আহ্বান করছি পক্ষ দলের দলনেতা ফাহিম মুনতাসির রহমানকে। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিতর্কের মঞ্চে আবারও আমার বক্তব্য উপস্থাপনের সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, আজকে বিপক্ষ দলের একটাই কথা যে আপনি যত ক্ষুদ্র প্রকল্প করেন না কেন, প্রত্যেকটা প্রকল্পে আসলে আপনার শত শত কোটি টাকা দুর্নীতি হচ্ছে, এই জন্য আপনি মেগা প্রকল্প করেন। এছাড়া তারা ক্ষুদ্র প্রকল্প কেন চায় না, কেন মেগা প্রকল্প চায়, এর কোনো উত্তর তারা দেয় না। কথা হচ্ছে তারা যে সকল দুর্নীতির উদাহরণ দিচ্ছে, প্রত্যেকটা দুর্নীতি ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে হয়েছে, শেখ হাসিনার আমলে হয়েছে। মেগা প্রজেক্ট যতগুলো আছে সেগুলোতেও দুর্নীতি শেখ হাসিনার আমলে হয়েছে। আপনি হয় আইডিয়াল মেগা প্রজেক্ট নিয়ে কথা বলেন, বা যদি দুর্নীতিগ্রস্ত নিয়ে কথা বলেন তাহলে আপনার মেগা প্রজেক্ট এবং যে ক্ষুদ্র প্রজেক্ট দুইটাই দুর্নীতিগ্রস্ত সেটা নিয়ে কথা বলেন। যদি দুইটাই দুর্নীতিগ্রস্ত হয়, আপনার দুর্নীতির সুযোগ কোথায় সবচেয়ে বেশি? মেগা প্রজেক্টে। তাহলে তাদের যুক্তি অনুযায়ী তাদের মেগা প্রজেক্ট গ্রহণ করা বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে খাটে না। দ্বিতীয়ত, তারা 11,000 কোটি টাকার গৃহায়ন প্রকল্পকে ক্ষুদ্র প্রকল্পের আওতায় ফেলে কেন? কারণ এইটা দেখাইলে তারা বিতর্কে এটা প্রমাণ করতে পারে যে মাটি দিয়ে তৈরি করাতে দুর্নীতি হয়েছে, কয়েকজন মানুষ মারা গেছে, কিন্তু 2700 কোটি টাকার বাদ প্রজেক্টকে তারা হচ্ছে যে মেগা প্রজেক্টের আন্ডারে ফেলতে পারে না, তারা এইটাকে হচ্ছেই করে। মাননীয় সভাপতি দেখেন, রেলের মালিক, মেট্রো রেলের মালিক হচ্ছে জায়গা, তিনি বলে গেলেন বাংলাদেশের মতো একটা দেশ যারা উন্নয়নশীল দেশ, এইখানে আপনি যখন এই ধরনের প্রজেক্টগুলো করেন যেখানে আপনার দেশের এই যে মালিকানা আর একটা দেশকে দিয়ে দিতে হয়, সমস্যা মালিকানা দিয়ে দেওয়াতে না, আপনি 100 বছর পরে ফেরত পাবেন আমি জানি। সমস্যা হচ্ছে যখন এই জিনিসগুলো তৈরি করা হয় তখন ওই দেশ থেকে হাজার হাজার ইঞ্জিনিয়ার নিয়ে আসা হয়, তাদেরকে আপনার দেশের যে শ্রমিকদের বেতন তার তুলনায় 10 গুণ 15 গুণ বেতন বেশি দেওয়া হয়। রূপপুরে একজন রাশিয়ান ইঞ্জিনিয়ারের বেতন 12 থেকে 14 লক্ষ টাকা, যেখানে তার সমমূল্য একজন বাংলাদেশি ইঞ্জিনিয়ারের বেতন মাত্র 50,000 টাকা। দেশের টাকা এইভাবে বাইরে চলে যায়।
আমাদের প্রশ্ন শুরু থেকেই ছিল আপনার দেশের বর্তমান যে অর্থনৈতিক অবস্থা, এই অবস্থায় এই ধরনের প্রজেক্ট নামানো কি আসলে আপনার দেশের জন্য যুক্তিযুক্ত কিনা, তার কোনো উত্তর তারা দিতে পারেনি মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টের কথা বলেছে যে এইটা একটা মেগা প্রজেক্ট ছিল এবং তারা হচ্ছে স্বাধীনতার 5 বছর পর এটা করেছে, করতেই হতো। আপনি সিঙ্গাপুরের ভৌগোলিক অবস্থানটা দেখেন, শুধুমাত্র এই এয়ারপোর্টটা দিয়ে তারা তাদের ভৌগোলিক অবস্থানের কারণে অনেক বেশি ইনকাম করতে পারবে এবং তাদের যে যোগাযোগ ব্যবস্থা এটাকে ঠিক করতে পারবে, এই জন্য তারা এই মেগা প্রজেক্টটা নিয়েছিল। বাকি প্রজেক্টগুলো দেখেন, তাদের বাকি প্রজেক্টগুলো কিন্তু আসলে মেগা প্রজেক্ট ছিল না, পরবর্তীতে তারা মেগা প্রজেক্ট এসেছে। সিঙ্গাপুরের অধিকাংশ মেগা প্রজেক্ট শুরু হয়েছে 2000 সালের পরবর্তীতে। মাননীয় সভাপতি যমুনা সেতুর কথা এসেছে যে যমুনা সেতু হওয়ার কারণে ওই এলাকায় 70% আগে দারিদ্রতা ছিল, সেটা 47% নেমে এসেছে। তাদের বক্তব্য 23% কমেছে, কিন্তু এখনও যে 47% মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। আমাদের বক্তব্য হচ্ছে আপনি যদি ক্ষুদ্র প্রকল্প নিয়ে কাজ করেন তাহলে এই 47% মানুষকে আপনি দারিদ্র সীমার নিচে থেকে উপরে তুলতে পারবেন এবং এই নাম্বারটা হয়তো আপনি 20-22% নিয়ে চলে আসতে পারবেন। মাননীয় সভাপতি তারা বলে যে আসলে রিজার্ভের টাকা চলে যাচ্ছে মেগা সেতু। আপনি যখন পদ্মা সেতু করেন সেখানে হচ্ছে আপনার রিজার্ভের টাকা আসলে অনেক বেশি পরিমাণে চলে যায় দুর্নীতির কারণে, এই বিষয়গুলো বুঝতে হবে। তাই মাননীয় সভাপতি বলতে চাই মেগা প্রকল্পের চেয়ে ক্ষুদ্র প্রকল্পে বিনিয়োগ দারিদ্র বিমোচনে অধিক কার্যকর বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। সর্বশেষ যুক্তি খণ্ডন করবেন বিপক্ষ দলের দলনেতা মবিন মজুমদার। দুইটাতেই দুর্নীতির সুযোগ আছে, কোনটাতে দুর্নীতির সুযোগটা আসলে বেশি? তাদের অসাধারণ প্রশ্ন। তাদেরকে জানাতে চাই দুর্নীতির সুযোগটা ক্ষুদ্র উন্নয়ন প্রকল্পে বেশি, কারণ ক্ষুদ্র ক্ষুদ্র যেসব প্রকল্প আসে সেখানে কোনো তত্ত্বাবধায়ক দল থাকে না, সেখানে কোনো প্রফেসর জামিলুর রেজা চৌধুরীকে পদ্মা সেতুর প্রকল্পে আপনি বসান না। ক্ষুদ্র প্রকল্পগুলো চেক করার জন্য জাইকার মতো কোনো সংস্থা ওত পেতে বসে থাকে না। ক্ষুদ্র উন্নয়ন প্রকল্পগুলো বসানোর জন্য বিশ্ব ব্যাংক চোখ পেতে বসে থাকে না। ক্ষুদ্র উন্নয়ন প্রকল্পগুলো বসানোর জন্য এডিবির মতো কোনো সংস্থা আপনার মাথার উপরে বসে থাকে না। ক্ষুদ্র উন্নয়নের টাকা চলে যায় আমার একজন চেয়ারম্যানের পকেটে, ক্ষুদ্র উন্নয়নের টাকা চলে যায় শম্ভুনাথের মতো কোনো এক এমপির পকেটে, ক্ষুদ্র উন্নয়নের টাকা চলে যায় খুব সুন্দর করে আমার তৃণমূলে যেসব গুন্ডা পান্ডা লীগ রয়েছে সেই সকল দলগুলোর পকেটে। আর ঠিক এভাবেই ক্ষুদ্র উন্নয়নের টাকাতে দুর্নীতির পরিমাণটা বেশি। বড় বড় উন্নয়ন প্রকল্প বড় বড় চোখ করে তাকিয়ে থাকা, বড় বড় উন্নয়ন প্রকল্প বড় বড় ক্যামেরার চোখ তাকিয়ে থাকা, আর ঠিক এভাবেই দুর্নীতির সুযোগটা অনেক বেশি কমে আসা। এর পরবর্তীতে তারা বলে গেছেন ইঞ্জিনিয়াররা তো বেশি টাকা পায়, শ্রমিকরা কেন বেশি টাকা পায় না? অসাধারণ তাদের যুক্তি, ইঞ্জিনিয়ার কেন আর শ্রমিক কেন এক হলো না? চমৎকার প্রশ্ন। এর পরবর্তীতে তারা বলেছেন চাঙ্গি এয়ারপোর্ট সেটি তো তৈরি করতেই হতো, কিন্তু অন্যগুলো নিশ্চয়ই আমি বলে দিতে পারি 2000 সালের পরে হয়েছে। না বই পড়লে আসলে এরকমই হওয়ার কথা। আমার প্রথম বক্তব্য ছিল জুরং আইল্যান্ডের কথা, মনে করিয়ে দিতে চাই 1990 সালে জুরং আইল্যান্ড তৈরি করা হয়। এর পরবর্তীতে আমরা বারবার যেই জায়গাটিতে ফিরিয়ে আনার চেষ্টা করছি, আজকের বিতর্কটা কেন শুরু করা হয়েছিল, দারিদ্র বিমোচনে কোনটা অধিক বেশি কার্যকর? দারিদ্র বিমোচনে আপনি যদি পদ্মা সেতুর মতো একটি মেগা প্রকল্প তৈরি করেন তখন কি হয়? পুরো 2 অঞ্চলের মানুষের জন্য যোগাযোগ ব্যবস্থা শুধু তৈরি হয় না, সেখানে অনেকগুলো স্কুল তৈরি হয়, সেখানে অনেকগুলো শিল্প কলকারখানা গড়ে ওঠে, সেখানকার মানুষের সাথে পুরো দেশের আর্থসামাজিক অবস্থা তৈরি হয়, যার ফলশ্রুতিতে পুরো দেশের জিডিপি 1%-এর মতো উন্নতি হয়। আমরা দেখতে পারি আগের সরকারগুলো ঠিক একইভাবেই অনেক মেগা প্রকল্প নিয়েছে। এরশাদ সরকারের আমলে আপনি যদি দেখেন আমাদের কাঁচপুর ব্রিজ নির্মিত হয়েছে। কাঁচপুর ব্রিজ নির্মাণ হওয়ার কারণে এই যে আমাদের ঢাকা শহরের সাথে দেশের একটি অঞ্চলের যোগাযোগ নির্মিত হয়েছে। একই সময়ে আমরা দেখতে পাই এরশাদ সরকারের আমলে অনেক হাইওয়ে তৈরি করা হয়েছে। পরবর্তীতে বিএনপি সরকারের আমলে যমুনা সেতুর মতো মেগা প্রকল্প নেওয়া হয়েছে, কারণ প্রত্যেকটা দেশই ভেবেছে এগুলোতে বড় রকমের ইনভেস্ট পাওয়া যাবে। এইড নয়, কোনো সাহায্য নয়, কোনো অনুদান নয়। ক্ষুদ্র ক্ষুদ্র প্রকল্পগুলোতে আমরা বেশিরভাগ সময় দেখি অনুদান করা হয়, আপনাকে দান করা হয়, আর বড় বড় মেগা প্রকল্পগুলোতে ইনভেস্ট করা হয়, বিনিয়োগ করা হয়। কোনটি আপনার দেশের জন্য অধিক সম্মানের সেটাও একটা ভাবার প্রশ্ন। এর পরবর্তীতে এই যে বড় বড় বিনিয়োগগুলো করা হচ্ছে, ওই সংস্থাগুলো আপনার দেশ থেকে লাভবান হয়ে ফিরছে কথা সত্য। একটা দেশ যখন আপনার এখানে ব্যবসা করতে আসবে, একটা প্রতিষ্ঠান ব্যবসা করতে আসবে, সে লাভবান হবে। তার এই যে লাভবান হচ্ছে, সে 30 বছর লাভবান হচ্ছে, আপনি 70 বছর লাভবান হচ্ছেন। অর্থাৎ আপনার লাভবান হওয়ার পরিমাণটা এখানে বেশি এবং ওই দেশের সাথে আপনার একটা ভালো সম্পর্ক গড়ে উঠছে, ওই দেশে আপনি অনেক বেশি শ্রমিক পাঠাতে পারছেন। পরবর্তীতে মেগা প্রকল্পগুলোতে এত বেশি তত্ত্বাবধায়ক দল থাকার কারণে, অনেকের চোখ থাকার কারণে পুরোপুরি অঙ্ক কষে আপনাকে দেখতে হয় যে এই প্রকল্পটি নির্মাণ করলে কত % প্রবৃদ্ধি হবে। অর্থাৎ একটা নিশ্চয়তা থাকে। ক্ষুদ্র প্রকল্পে নিশ্চয়তা থাকে না। একটা হচ্ছে বিনিয়োগের টাকা আর একটা দানের টাকা, পার্থক্যটা বোঝা উচিত। এবং দারিদ্র বিনিয়োগের জন্য, দারিদ্র কমানোর জন্য মেগা প্রকল্পের একটা বহুমুখিতা থাকে, যেটা কোনো ক্ষুদ্র উন্নয়ন প্রকল্পে থাকে না। আর ঠিক এই কারণেই মেগা প্রকল্পই অধিক কার্যকর। ধন্যবাদ।
অত্যন্ত প্রাণবন্ত একটি বিতর্ক আমরা উপভোগ করেছি। পক্ষ দলে বিতার্কিক দল শহীদ আব্দুল হামিদ হল রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বিপক্ষ দল স্যার এএফ রহমান হল ঢাকা বিশ্ববিদ্যালয়, উভয় পক্ষই অত্যন্ত প্রাণবন্তভাবে বিতর্ক করেছেন। তারা অত্যন্ত ধারালো এবং ক্ষুরোধার যুক্তি উপস্থাপন করেছেন। আমি মুগ্ধ হয়ে তাদের বক্তব্য শুনেছি। বিতর্কের যে বিষয়বস্তু সেটি হলো মেগা প্রকল্পের চেয়ে ক্ষুদ্র প্রকল্পে বিনিয়োগ দারিদ্র্য বিমোচনে অধিক কার্যকর। অর্থাৎ এখানে দারিদ্র্য বিমোচন একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। দুই ধরনের প্রকল্প, মেগা এবং ক্ষুদ্র, যার মধ্য দিয়ে দারিদ্র্য বিমোচন করা একটি লক্ষ্য। এবং বাংলাদেশ একটি জনবহুল দেশ, এদেশের মানুষের দারিদ্র্য বিমোচন যে কোনো উন্নয়ন প্রকল্পের মূল লক্ষ্য হওয়া উচিত। বাংলাদেশের প্রেক্ষাপটে বিতর্ক বোধহয় হওয়া উচিত অন্য একটি জায়গাতে। বিশেষ করে গত রেজিমে আমরা যে ধরনের উন্নয়ন দেখেছি, সেখানে আমাদের বিতর্ক হওয়া উচিত আমাদের উন্নয়ন দর্শন কি হবে। আমাদের উন্নয়নের দর্শনটি ঠিক হয়নি। আমরা কি উন্নয়ন করব, কার জন্য উন্নয়ন করব, কিভাবে উন্নয়ন করব, সেগুলো ঠিক হয়নি বলেই আজকে আমাদেরকে বিতর্ক করতে হচ্ছে আমরা মেগা প্রজেক্ট নিব নাকি ক্ষুদ্র প্রকল্প নিব। আমরা গত রেজিমে দেখেছি যে শুধুই কংক্রিটের উন্নয়ন হয়েছে, মানব সম্পদ উন্নয়নে তেমন কোনো মনোযোগ দেওয়া হয়নি। এবং আমরা ফলাফল কিন্তু দেখতে পাচ্ছি, মানব সম্পদ উন্নয়নে মনোযোগ না দিয়ে শুধু যদি কংক্রিটের উন্নয়নে মনোযোগ দেওয়া হয়, তাহলে যে সত্যিকার টেকসই উন্নয়ন যেটা আমরা বলছি সেটি যে হয় না, সেটি কিন্তু আমরা ইতিমধ্যেই বুঝতে পেরেছি। দ্বিতীয় আরেকটি সমস্যা, সেটি আপনারা জানেন, সবাই জানেন, সেটি হচ্ছে মেগা প্রজেক্ট মেগা করাপশন। এই মেগা প্রজেক্ট মেগা করাপশন এটি বহুল প্রচলিত একটি কথা, যার একটি বড় উদাহরণ এখন আমাদের বাংলাদেশ এবং গত 15 বছরের যেই একটা ফ্যাসিস্ট একটা রেজিম, সেই রেজিম। তৃতীয়ত যেই সমস্যা সেটি হচ্ছে, আপনারা জানেন আমাদের যে প্রকল্পগুলো নেওয়া হয়েছে মেগা প্রকল্প, সেই মেগা প্রকল্পগুলোর অনেকগুলো প্রকল্প নেওয়া হয়েছে রাজনৈতিক বিবেচনায়। আমরা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে পদ্মা সেতুর গুরুত্ব কোনোভাবেই ভুলে যেতে পারি না। ঢাকা শহরে এখন মেট্রো রেল চলছে, এটার প্রয়োজনীয়তা আমরা অস্বীকার করতে পারি না। কিন্তু আমাদের বিতার্কিকরা খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন, অপ্রয়োজনীয়ভাবে রাজনৈতিক বিবেচনায়, রাজনৈতিক নেতৃত্বের যে ব্যক্তিগত আশা আকাঙ্ক্ষা এবং রাজনৈতিক উচ্চাভিলাষ, সেই সব বিবেচনায় কিছু প্রকল্প নেওয়া হয়েছে। যেমন কর্ণফুলী টানেলের কথা উল্লেখ করা হয়েছে, বঙ্গবন্ধু স্যাটেলাইটের কথা উল্লেখ করা হয়েছে। যেই প্রকল্পগুলোর মধ্য দিয়ে এদেশের মানুষ আসলে খুব বেশি উপকৃত হয়নি, বরং এদেশের মানুষের কাঁধে ঋণের বোঝা বেড়েছে। একটি জেলায়, একটি বিসিক শিল্পনগরীতে ছোটোখাটো আপনার ইন্ডাস্ট্রি গড়ে তোলার মধ্য দিয়ে প্রত্যেক জেলায় যদি কর্মসংস্থান সৃষ্টি করা হতো, তাহলে কিন্তু ঢাকা শহরে এত বড় চাপ সৃষ্টি হতো না। সেগুলোকে কিন্তু কাজে লাগানো হয়নি। আপনারা নিশ্চয়ই জানেন গত রেজিমে হাইটেক পার্ক নির্মাণের নামে যেই প্রকল্পগুলো নেওয়া হয়েছিল, আমাদের একটি বিষয় মাথায় রাখতে হবে, 18 কোটি মানুষের এই দেশ, ছোট্ট একটি দেশ, আমরা যে হারে এইসব হাইটেক পার্ক এবং অন্যান্য প্রকল্প নেওয়ার মধ্য দিয়ে আমাদের আবাদি জমিগুলোকে আমরা নষ্ট করেছি। আমি দু একটি হাইটেক পার্ক আমি নিজে দেখেছি, যেগুলো এখন একেবারে জাস্ট কংক্রিটের জঞ্জালে পরিণত হয়েছে। ফলে এই যে মেগা প্রজেক্ট মেগা করাপশন, রাজনৈতিক বিবেচনায় যে আপনার প্রকল্পগুলো নেওয়া হয়েছে, সেগুলো কিন্তু আজকে আমাদের এই ধরনের বিতর্কে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে যে আমাদের কি মেগা প্রকল্প নিতে হবে নাকি ছোট প্রকল্প নিতে হবে। এই 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের সন্তানদের বুকের তাজা রক্তের বিনিময়ে আমরা যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছি, যে শপথ নিয়েছি, সেই নতুন বাংলাদেশে অবশ্যই উন্নয়ন হতে হবে সকল মানুষের, সকল জেলার জন্য সমানভাবে। অর্থাৎ উন্নয়নের ক্ষেত্রে যে বৈষম্য আছে, ঢাকা শহরে যেভাবে উন্নয়ন হয়, একটি জেলায় কিন্তু সেই ধরনের উন্নয়ন হয় না। ফলে উন্নয়নের ক্ষেত্রে কোনো বৈষম্য থাকবে না এবং উন্নয়ন হবে দেশের সকল মানুষের জন্য সমানভাবে। এই হোক আমাদের আজকের নতুন বাংলাদেশের স্বপ্ন। ইতিমধ্যেই আমার হাতে আজকের বিতর্কের ফলাফল চলে এসেছে। আমি আগেই বলেছি অত্যন্ত প্রাণবন্ত বিতর্ক হয়েছে। উভয় দলই অত্যন্ত দক্ষতার সাথে প্রাণবন্তভাবে তারা বিতর্ক করেছেন। তবুও বিচারকদের মূল্যায়নের মধ্য দিয়ে আজকের বিতর্কের বিজয়ী দল স্যার এএফ রহমান হল ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি বিজয়ী দলকে অভিনন্দন জানাই এবং অভিনন্দন জানাই বিজিত দলকেও। এবং আজকের
শ্রেষ্ঠ বিতার্কিক স্যার এফ রহমান হলের দলনেতা মুবিন মজুমদার। এবং আজকের বিতর্কের ফলাফল নির্ধারিত হয়েছে 3-0 ব্যালটে। আমি আবারও উভয় দলকে অভিনন্দন জানিয়ে আজকের এই পর্ব শেষ করছি এবং আপনাদের সবাইকে এই বিতর্ক উপভোগ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।